কথায় আছে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, তাই তো বলা হয় ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, কেউ এতে আলোকিত হয়, কেউ আবার পুড়ে শেষ হয়ে যায়। তবে আজ আমাদের মাঝে আলোকিত একজন মানুষ উপস্থিত আছেন, যিনি তার ভালো কর্মের মাধ্যমে জনগণের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন। তার সঙ্গে তো পরিচয় করিয়ে দেবই, তবে তার আগেই একটু আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটু বলে দিই। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এবং তার সাথেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো সবসময় রাজনীতিতে আছেন, সক্রিয়, কিন্তু অনেকটা সময় পর এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিভাবে উপভোগ করছেন? এখন অনেকটা মুক্ত স্বাধীন আবহাওয়ায় চলাফেরা করছি। কথা বলার স্বাধীনতা আছে, সমাবেশের স্বাধীনতা আছে, উন্মুক্ত মত প্রকাশের স্বাধীনতা জনগণ ভোগ করছে, আমরা ভোগ করছি, কথা বলছি। এই পরিবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে অর্থনৈতিক পরিস্থিতি মিলালে এখনকার পরিস্থিতির অর্থনৈতিকভাবে আমি মনে করি যে যতটুকু জনগণের এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেইটুকু না হলেও জনগণের মধ্যে মোটামুটি মিনিমাম একটা স্বস্তির ভাব আছে। আর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এখন একটু আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা নিয়ে কিছুটা দোলাচলের মধ্যে আছে। আশা করি সেটা অতি শীঘ্রই কেটে যাবে। এবার একটু ব্যক্তি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে জানতে চাই, যে আপনার ছোটবেলাটা কেমন ছিল? জনগণের কাছে তো আপনি রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ, বিশাল এক নাম, বিশাল এক আস্থার জায়গা আমি বলবো। ছোটবেলা কোথা থেকে যে শুরু করি, তখন আমি নবম শ্রেণীর ছাত্র। এটা আমি যে বিদ্যালয়ে ক্লাস 1 থেকে পড়েছি, প্রাইমারি এবং হাই স্কুলে কি আঙ্গিনায়, নবম শ্রেণীতে বিদ্যালয় পরিচালনা কমিটির কিছু নিয়ম এবং অনেক শিক্ষকের পদ খালি ছিল, সেই জন্য বিশাল অসন্তোষ সৃষ্টি হয়। তখন ওই আমার ক্লাসের ফার্স্ট বয় হিসেবে তখন একটা আন্দোলন আমরা সংগঠিত করি, ছাত্ররা সবাই মিলে। আমার মনে আছে যে বিদ্যালয়ে স্ট্রাইক করে দেয়া হয়েছিল, আমরা সব পার্টিরা বন্ধুরা মিলে। তখন আমাকে বিদ্যালয়ে বহিষ্কার করে দিয়েছিল, এটা আমার মনে আছে। ওই স্কুলে আমার আর পড়া হয়নি। অন্য স্কুলে যে পরে ক্লাস 10-এর পড়া শেষ করে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তো সেই যে ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার একটা মানসিক অবস্থা, দাঁড়ানোর, সেটা এখনো প্রজ্বলিত আছে। তাহলে আমি কি বলতে পারি যে ঠিক তখন থেকেই রাজনীতিতে আপনার পথ চলা শুরু হয়েছে? রাজনীতিটা সক্রিয়ভাবে শুরু করেছি বিশ্ববিদ্যালয় জীবনে এসে। এটা ছাত্র দলের, আমি কেন্দ্রীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন, জাতীয়তাবাদী ছাত্র দলের। তারপরে সেখান থেকে একবার তথ্য গবেষণা সম্পাদক, আরেকবার কাউন্সিলে, তখন রেগুলার কাউন্সিল হতো ছাত্র সংগঠনগুলো, আরেকবার কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তখন কেন্দ্রীয় সহসভাপতির পদ মাত্র 3টা ছিল। তো কিছু সময়ের জন্য তখন তো রাজনীতিতে অনেক উত্থান পতন হচ্ছিল, তা আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি তখন বহিষ্কৃত হয় বিভিন্ন কারণ, আমার হাত দিয়ে হয়। কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। তখন সামরিক শাসকের স্বাদবিরোধী ছাত্র আন্দোলন একদম তুঙ্গে। এই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ে তখন উত্তাল দিনগুলো আন্দোলনের, আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এবং তার পরবর্তীতে 1990-তে এসে সেই সংগ্রামের পরিণতি হয়। আমি অবশ্য 1986 সালের বা 87 সালের দিকে বিশ্ববিদ্যালয় ছেড়েছি। তখন আমি আইন পেশায় নিয়োজিত ছিলাম। এরপরে ওখান থেকে সরকারি চাকরিতে, পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে ওই সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট হিসেবে আমি যোগদান করেছিলাম বগুড়ায়। ওখানে আমার চাকরি জীবন প্রায়
সরকারি চাকরিতে আমার বোধহয় 9 বছর কি 9.5 বছর হবে, 9 বছর কাছাকাছি হবে। চাকরি জীবনের ঈদ আসলে কেমন কাটতো? আমি সরকারি চাকরি হিসেবে বগুড়াতে ছিলাম 1988 থেকে 1991 সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। যখন আমি 1991-তে আমি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে আমার তখন পোস্টিং হয় সরকারিভাবে বগুড়া থেকে। এইখানে আমি 1995 সালের শেষ পর্যন্ত চাকরি করেছি। তারপরে চাকরি থেকে আমি নিজেই অবসর নিয়ে পরে আবার নির্বাচনে গিয়েছিলাম। নির্বাচনে চলে আসছেন, নিশ্চয়ই তখনকার ব্যস্ততাটা একরকম ছিল, বা এখন যে সময়গুলো কাটাচ্ছেন পুরো ধাঁচের রাজনীতিবিদ হিসেবে এই সময়টা আলাদা, তৎকালীন সময়টা আলাদা ছিল। তখনকার ঈদ আসলে কেমন ছিল? আমি খুব অল্প সময়ের জন্য আইনজীবী হিসেবে কয়েক বছর কাটিয়েছি। তখন অনেকটা ছাত্র জমানার মতোই ছিল। আর চাকরিজীবী হিসেবে আমার স্টেশনগুলো বলবো না, আমার একটা স্টেশন বগুড়া আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দুইটাই আমার চাকরি জীবনের, ওখানেই শেষ। তখনকার ঈদ স্পেশালি কোনো কিছু তো তেমন স্মরণ নাই, তবে কোনো কোনো সময় নিজের গ্রামের বাড়িতে যেতে পারতাম, ওখানে মা বাবার সাথে ঈদ করতাম। তবে অধিকাংশ সময় চাকরির কারণে এখানেই থাকতে হয়েছে, চাকরিস্থলে থাকতে হয়েছে। তখন তো অনেকটা যাদের সাথে চাকরি করেছি, আমার সহকর্মী বা সিনিয়র জুনিয়র সবার সাথে মিলে সেই ঈদ করতে হয়েছে। রাজনীতিতে আসাটা কি আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে আপনি রাজনীতিবিদ হবেন, না সেটা আসলে হয়ে গেছে? আমার তো ছাত্র জমানার যখন রাজনীতিতে আমি তুঙ্গে, তখনও এই রাজনীতি ছেড়ে আমি সরকারি চাকরিতে গিয়েছি, আইন পেশায় গিয়েছি প্রথমে, তারপরে চাকরি করেছি। তখন আমার এভিনিউটা চেঞ্জ হয়েছে। পরে 1991 সালে যখন আমার পোস্টিংটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে, তখন অনেকটা ওই চাকরিটা রাজনৈতিক পরিমণ্ডলেই কাটাতে হয়েছে। শিখেছি জীবনে অনেক ওখানে, সরকারি চাকরিতে, আইন পেশায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিচে দেখার প্রশাসনিক কাজকর্ম, এগুলো শিখেছি। আইন পেশায় শিখেছি ম্যাজিস্ট্রেট হিসেবে। আলহামদুলিল্লাহ, এটা হয়তো আমার তকদিরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, যার কারণে আমি এখন রাষ্ট্রের সকল অঙ্গের অভিজ্ঞতা কিছুটা হলেও সমৃদ্ধ। প্রশাসনিক, আইনসভা, জুডিশিয়ারি, মানে রাষ্ট্রের সকল অঙ্গের একটা কিছু সময়ের জন্য অভিজ্ঞতা নেয়ার। আপনি রাষ্ট্রটাকে সর্বোচ্চ জায়গা থেকে দেখেছেন, তো কোন ব্যাপারটা জনগণের আপনাকে খুব ব্যথিত করতো বা আপনি খুব কষ্ট পেতেন? এটা তো সারা জীবনেই জনগণের সাথে ছিলাম বলতে গেলে। তো যে বিষয়গুলো আমাদের মনে খুব বেশি আঁচড় দিত, তা হচ্ছে এই সমাজের দরিদ্র জনগণ, তাদের মিনিমাম যে চাহিদা, মিনিমাম যে অধিকার, সেগুলো আমরা নিশ্চিত করতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে। সাংবিধানিকভাবে বলা হয় যে রাষ্ট্র অবশ্যই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে। সেই নিশ্চিত রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় থেকে কতটুকু করতে পেরেছি, আজ পর্যন্ত কোন পর্যায়ে আছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারেন। আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের অতিথি হিসেবে আছেন রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ। আরও একবার স্বাগত ভাই আপনাকে। বিরতির আগে আমরা শুনছিলাম যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কথা বলছিলেন। এছাড়াও এবার যদি আবার আপনার প্রসঙ্গে আসি, আপনি যখন রাজনীতিতে আসলেন, প্রথমবার যখন মঞ্চে ছিলেন, জনগণের সঙ্গে যখন আপনি কানেক্ট করলেন, ওই অভিজ্ঞতাটা কি মনে আছে? একটু কি শেয়ার করা যায়?
এগুলো ছাত্র জমানাতে শুরু হয়েছিল, এই যে মঞ্চে বক্তৃতা। আমরা তো ছাত্র জমানায় ছাত্র রাজনীতি শুরু করেছি, তখন আমরা দেওয়াল লিখন, পোস্টারিং, বক্তৃতা, প্রচারণা, এগুলো সব কিছু আমাদের করতে হতো। এবং এগুলো করতে করতে যখন মাঠের রাজনীতিতে আসলাম, যখন নির্বাচন রাজনীতিতে আসলাম, তখন এগুলো আমার নতুন কিছু ছিল না, অভিজ্ঞতা। ওগুলোর মধ্য দিয়েই তো ওখানে। একটা কথা সবাই বলে যে রাজনীতিতে আসতে হলে আগে ছাত্র রাজনীতি করতে হয়, রাজনীতি শিখে রাজনীতিতে আসতে হয়। এই কথার সঙ্গে আসলে আপনি কতটা একমত? আমি 100 ভাগ একমত। এই কারণে যে রাজনীতিবিদরা মেশিনে উৎপাদিত হয় না, হঠাৎ করে একজন জনগণের নেতা হওয়া যায় না। বাংলাদেশের অথবা যে কোনো দেশের যে গ্রামীণ পর্যায়ের, তৃণমূল পর্যায়ের জনগণের সাথে এবং কেন্দ্রীয় পর্যায়ের জনগণের সাথে, সবার সাথে যে একটা মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন হতে হয়, সবার সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে নিজেকে অনুধাবন করতে হবে এবং সমাজের একটা বিশাল চিত্র তার মনের মধ্যে ধারণ করতে হবে। এটাকে আমরা বলি একটা গ্রেটার ক্যানভাস। যে ক্যানভাসের মধ্যে থাকবে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সকল মানুষের একসঙ্গে বসবাস করতে গেলে যে সোশ্যাল হারমোনি, এগুলো সম্পর্কে তার বিশাল ধারণা থাকতে হবে। এবং উন্নয়নের ক্ষেত্রে কোন জায়গায় কিভাবে কি উন্নয়ন তার প্রয়োজন জনগণের কল্যাণে, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই নেতৃত্ব প্রকৃতপক্ষে তখন দেশের একজন সফল রাজনীতিবিদ হিসাবে, নেতৃত্ব হিসাবে গড়ে ওঠে। আমরা অতীতে বাংলাদেশ হওয়ার আগে থেকে, পাকিস্তান আমল থেকে দেখেছি যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সরকার বিরোধী তীব্র ছাত্র আন্দোলন পরিচালনা করেছে, তারাই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে, তাদের অনেকেই জাতীয় রাজনীতিতে, 2-1 জন ছাড়া খুব বেশি লোক বেঁচে নেই, আছেন এখনো অনেকে। তারা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আপনার, তার মধ্যে ঘটনাও আছে, দুর্ঘটনাও আছে। একটা দুর্ঘটনা যেটা কম বেশি ওপেন সিক্রেট আমি বলবো, যখন 2015 সালে ঘটে যাওয়া ঘটনা, সেই সম্পর্কে ছোট করে যদি আমাদেরকে একটু বলতেন। এটা অনেকবার বলা হয়েছে মিডিয়াতে, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বহুল প্রচারিত হয়েছে। তা আমি তারপরও আপনাদের অনুরোধে এটা পুনরায় উল্লেখ করব যে 2015 সালের 10ই মার্চ, তখন ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছিল বিএনপি এবং 20 দলীয় জোটের নেতৃত্বে। আমি ওই সময় 20 দলীয় এবং বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলাম। সেই সময় এমন পরিস্থিতি ছিল যে উন্মুক্তভাবে কোনো সমাবেশ করা, কোনো বক্তৃতা বিবৃতি দেয়া, সেই পরিবেশ ছিল না। আমাকে হাইডিংয়ে চলে যেতে হয়। সেই আত্মগোপনে থেকে উত্তরায় আমার এক বন্ধুর বাসায় আমি প্রায় সময় আমাকে স্থান পরিবর্তন করতে হতো, যে আন্দোলনের কর্মসূচিগুলো ঘোষণা করতাম। সেই সময় আমি জানতাম যে কোনো সময় আমরা গ্রেপ্তার হব, কিন্তু তখনকার একটা রাজনীতির অপকালচার ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, সাংবাদিক সহ অনেককেই তখন অবলীলায় গুম করে ফেলা হতো, খুন করে ফেলা হতো, লাশ গায়েব করে দেওয়া হতো, কিছুই পাওয়া যেত না। সেরকম একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে আমাকে ওই 10ই মার্চ 2015 সালের সেই রাত্রে উত্তরার আমার এক বন্ধুর বাসা থেকে যখন সাদা পোশাকধারী অস্ত্রধারীরা নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিল, তুলে নিয়ে যায়, তখন আমার চোখ এবং হাত বেঁধে ওখান থেকে প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ হয়েছে বলে আমার মনে হয়। যে জায়গায় নিয়ে যাওয়া হলো সেটা একটা বাড়িতে, হয়তো এটা কোনো গোয়েন্দা সংস্থার কোনো, এটা এখন যেগুলো পাওয়া গেছে আর কি, যেখানে মানুষকে বন্দি করে রাখা হতো। এই এতগুলো সময় পার করে যখন আপনি ফিরলেন, রাজনৈতিক অনুভূতিটা আসলে কি ছিল? আমার সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আমার মৃত্যু যেন দেশে ফিরে হয় এবং আমার
কবর যেন আমার মা বাবার পাশে হয়, এই প্রার্থনাটা আমি সবসময় আল্লাহর কাছে করতাম। তা আমি অত্যন্ত বিশ্বাসী মানুষ, আল্লাহর উপরে গভীরভাবে বিশ্বাসী মানুষ। সেই বিশ্বাস এবং প্রত্যাশা থেকে আমার কাছে সবসময় মনে হয়েছে একদিনে ফেসিবাদের পতন হবে, আমি দেশে ফিরতে পারবো এবং দেশে মুক্ত স্বাধীনভাবে আমি আমার পরিবারের সাথে, দেশের জনগণের সাথে থাকতে পারবো, এই বিশ্বাস আমার ছিল। আমরা জানতাম, যেহেতু আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি বিভিন্নভাবে, আমরা জানতাম ফেসিবাদের পতন হবে, কারণ পৃথিবীতে কোনো স্বৈরশাসক, কোনো সামরিক শাসক, কোনো ফেসিস্ট রেজিম চিরস্থায়ী নয়। পতন এক সময় না এক সময় হয়, এবং সেই পতনটা খুব করুণ হয়, নিষ্ঠুর হয়, কখনো স্বাভাবিক রাস্তায় তারা যায় না, সেটা আমরা জানতাম। কিন্তু কবে হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, সেটুকু জানতাম না। তো আল্লাহর অশেষ রহমতে দেশের জনগণের উপরে তারা ফেসিস্ট মুক্ত হয়েছে অনেক রক্তপাতের মধ্য দিয়ে। যারা জীবন দিয়েছে তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন আছে। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের অতিথি হিসেবে আছেন রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ। আমি যতটুকু জানি যে শিলংয়ে হচ্ছে আপনাকে রাখা হয়েছিল, তো ওই সময়টা আসলে কেমন ছিল? ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আমাকে ড্রপ করে, হাত বাঁধা ছিল, কিন্তু চোখটা খুলে দেয় তখন যখন আমাকে ওখানে তারা ফিরে আসে। তারপর থেকে আমি তো পুলিশে খবর দেই ওখানকার পথচারী যারা ছিল তাদের মাধ্যমে। এরপরে কিছুদিন বন্দি জীবন, তারপরে বেইল আউট হওয়ার পরে আমি শিলংয়ের একটি রেস্ট হাউসে থাকি। আদালতকে জানাতে হয় কোথায় থাকি না থাকি। এক জায়গাতেই ছিলাম এবং ওই জায়গাতে থেকেই আমি শেষ পর্যন্ত ফেরত আসতে পেরেছি। যেভাবে কেটেছে, মাঝে মধ্যে যদিও আমার পরিবার যেতে পারত, মাঝে করোনার সময় 2-3 বছর তো যেতেই পারেনি, বছরে 2-1 বার যেতে পারত। মাঝে মধ্যে আমার দেশের রাজনৈতিক কর্মী, আমার এলাকার কর্মীরা যাওয়া আসা করতেন, এটুকু ছাড়া অনেকটা বলতে গেলে ওখানকার সমাজে যেভাবে মানুষ থাকে ওভাবেই থাকতে হয়েছে, নিঃসঙ্গ নির্বাসিত জীবনে। গল্প করতে করতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা প্রশ্ন উত্তর না নিয়ে আসলে যেতে পারছি না। সেটা হচ্ছে, পরিবারের সাথে আপনার ঈদটা আসলে কেমন কাটে এখন? এখনো তো এখানে আসার পরে ঈদ এইবারই প্রথম হবে, অনেক বছর পর। তা আশা করি আমার পরিবারের সাথে, আমার এলাকার জনগণের সাথে ভালোই কাটবে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন ভাইয়া। না, সারা বাংলাদেশের মানুষদের কাছে যে প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে আমাদের দেশের রাজনীতিটাকে, অর্থনীতিকে, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রেখে আমাদের দেশের রাজনীতিটাকে এমনভাবে পরিচালনা করতে পারি যাতে করে মানুষের অর্থনৈতিক মুক্তি হয়। সেই জন্য আমরা যাতে সবাই সচেতন থাকি এবং গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষে যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যেন আমরা সবসময় ধারণ করে এগিয়ে যাই, এটাই আমার আহ্বান। প্রাণপ্রিয় দেশবাসীকে, আমার এলাকাবাসীকে আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক।